অর্ষা দাঁড়িয়ে আছে ছাদের ঠিক মাঝ বরাবর। সময় এখন মধ্য দুপুর হলেও এক চিলতে রোদ্দুর নেই কোথাও। তবে মৃদু পবনের ধাক্কায় শরীর শিউরে ওঠে। কুয়াশার আড়ালে কোথাওটি সূর্যের দর্শন পাওয়া যাচ্ছে না। এই শীতেও একটা পাতলা শাল গায়ে জড়িয়ে সে দাঁড়িয়ে আছে, দৃষ্টি স্থির কুয়াশাচ্ছন্ন দূর গগনে। পাখিদের উড়ে চলা দেখার পাশাপাশি কিছু হিসাব নিকাশও সে মনে মনে করে নিচ্ছে। আমিনা বেগম ছাদে এসেছেন কাপড় শুকাতে দিতে। রোদ না থাকলেও বাতাসে শুকিয়ে যাবে। পেছন থেকে মেয়েকে দেখে খানিকটা আঁতকে উঠলেন তিনি। আকাশি রঙের একটা থ্রি পিস অর্ষার পরনে। ভেজা লম্বা চুলগুলো হাওয়ায় যখন মৃদু মৃদু উড়ছিল, তখন পেছন থেকে আমিনা বেগমের মেয়েকে দেখে মনে হচ্ছিল যেন ঠিক উপন্যাসের কোনো নায়িকা দাঁড়িয়ে আছে। তার মেয়ের মাঝে অবশ্য উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র পাওয়ার গুণও রয়েছে। আকাশ পাতাল চিন্তা বাদ দিয়ে তিনি এগিয়ে গেলেন অর্ষার কাছে। মৃদু স্বরে জিজ্ঞেস করলেন, একা একা সাথে কি করছিস? মায়ের উপস্থিতিতে অর্ষার ভাবনায় ভাটা পড়ল। হাসার চেষ্টা করে বলল, কিছুই না, এমনি এসেছি। আমিনা বেগম দড়িতে আধ ভেজা কাপড়গুলো ছড়িয়ে দিতে দিতে শুধালেন। কিছু কি ভাবছিস? অর্ষা এবার ছাদের মাঝখান থেকে সরে রেলিংয়ের সাথে হেলান দিয়ে দাঁড়ালো। প্রবল দীর্ঘশ্বাস নিয়ে বলল, কত কিছুই তো ভাবি। এখন কি ভাবছিলি? জীবনের হিসাব নিকাশ। কাপড় তরিতে দিয়ে এসে তিনিও মেয়ের পাশে এসে দাঁড়ালেন। সরু দৃষ্টিতে তাকিয়ে বললেন। হিসাব নিকাশ? অর্ষা মাথা দুলিয়ে হাসার চেষ্টা করল। সেই হাসি সুখ কিংবা আনন্দের নয়, বিষাদের পাহাড়। পুনরায় দীর্ঘশ্বাস নিয়ে বলল, মা, আমি যদি কারোর জন্য 100% কিছু করি, তাহলে আমি কি তার থেকে 60%ও ডিজার্ভ করি না? আমিনা বেগম তৎক্ষণাৎ কোনো প্রত্যুত্তর করতে পারলেন না। তার এই মেয়েটি আহামরি কোনো সুন্দরী নয়, তবে অসাধারণ একজন। 10টা মেয়ের মাঝে যদি তার মেয়েকে রাখা হয়, তাহলে সেই 10 জনের মধ্য থেকে লোকে তার মেয়েকেও পছন্দ করবে। সৌন্দর্যকে হার মানিয়ে অনেক সময় মায়া জিতে যায়। ঠিক সেরকম মায়া তার মেয়ের চোখে মুখে আছে। স্কুল জীবন থেকেই তার মেয়ের পিছনে অনেক ছেলেকে ঘুরতে দেখেছেন, অনেকের অনেক পাগলামিও দেখেছেন, কিন্তু কাউকে এই পর্যন্ত মায়ায় আটকে রাখতে দেখেননি। এখন অর্ষা বড় হয়েছে, অনার্স 3rd ইয়ারের ছাত্রী সে। সময়ের সাথে সাথে অনেক পরিবর্তনও এসেছে। এখন চাইলেই তার মেয়েকে কেউ নোমদাম বলে দিতে পারে না যে আমি তোমাকে ভালোবাসি। কিন্তু এরপরও অনেকে ভালোবাসার দাবি নিয়ে আসে, ভালোবাসা প্রকাশ করে। সেই অনেক মানুষের মাঝে তার বোকা মেয়েটা এমন একজনকে তীব্রভাবে ভালোবেসে ফেঁসে গেছে যে তার কাছে মেয়েটার কোনো মূল্যই নেই। অর্ষা নিচু থেকেই বলল, আমি লাইফ নিয়ে খুব বিরক্ত মা। আমার জীবন আর ভালো লাগে না। আমার কোনো কিছুই ভালো লাগে না। প্রায় 1 সপ্তাহ আমি আউট অফ নেটওয়ার্ক ছিলাম। কিন্তু কি জানো, যাদের কাছে এক্সপেকটেশন রেখেছিলাম তারা কেউই কোনো খোঁজ নেয়নি আমার। বিশেষ করে সেই একজন। আমি কি এইটুকুরও প্রাপ্য নই? অথচ এই মানুষটার সাথে একবেলা যোগাযোগ না হলে আমি অস্থির হয়ে যেতাম ভয়ে, তার কিছু হলো কিনা, কোনো বিপদ হলো কিনা। আমিনা বেগম মেয়ের হাতটা হাতের মুঠোয় নিয়ে বললেন, শোন অর্ষা, যার মাঝে তোকে নিয়ে কোনো অস্থিরতা নেই, তোকে হারানোর ভয় যার মধ্যে নেই, সে কখনোই তোকে ভালোবাসতে পারে না। তোর সাথে সময় কাটাতে ভালো লাগে, কথা বলতে ভালো লাগে, তাই কথা বলে। পাওয়ার ইচ্ছা থাকলে মানুষ চেষ্টা করে। ছোট্ট একটা উপায় পেলেও সেটাকে আঁকড়ে ধরে প্রিয় মানুষটাকে নিজের করার চেষ্টা করে। আর যে চায় না সে কখনোই চেষ্টা করে না, বরং সে অজুহাত দেখায়, পরিস্থিতির দোহাই দেয়। অর্ষা নিশ্চুপ। তিনি বললেন, আর কত এভাবে চলবে বলতো? কেন সরে আসছিস না? অনেক তো হলো অন্যের জন্য, এবার একটু নিজের জন্য ভাব, নিজেকে ভালো রাখার চেষ্টা কর। আমি ভালোবাসি মা। জানি তুই ভালোবাসিস, কিন্তু একতরফা। ও তোকে আর ভালোবাসে না, এটা বুঝিস না? তুই এখন একতরফাভাবে ওকে চাস। ও তোকে চায় না। যদি চাইতো তাহলে তোকে পাওয়ার চেষ্টা করতো। একটু ভাব, সময় নে, উত্তরগুলো তোর কাছে আছে। অর্ষা কিছু বলতে পারল না। সত্যি বলতে সেও বোঝে সব। সে বাচ্চা নয়, কিন্তু সে বোকা।
পাগল, পাগলও তো নিজের ভালো বোঝে, কিন্তু অর্ষা সেটুকু বুঝতেও নারাজ। পিছু টানে এমনভাবে আটকে গেছে যেখানে থেকে শত কষ্ট পেয়েও সে ফিরে আসতে পারছে না। এই কষ্ট না কখনো কাউকে বোঝানো যায়, আর না বোঝানো সম্ভব নয়। কিছু কষ্ট থাকে যা একান্তই নিজের হয়। আমিনা বেগম অর্ষাকে নীরব দেখে নিজেই বললেন, এই যে আরও যারা তোকে ভালোবাসি বলে দাবি করে, আমার কি মনে হয় জানিস, এরা কেউই তোর জন্য নয়। তোর জন্য যেই মানুষটাকে আল্লাহ বরাদ্দ করে রেখেছেন, সে হয়তো এখনও তোর জীবনেই আসেননি। অর্ষা উত্তর দেওয়ার আগেই ছোট বোন অর্থির আগমন ঘটে। মায়ের উদ্দেশ্যে বলল, মা, আব্বা আসছে, ডাকে তোমায়। আমিনা বেগম অর্ষার উদ্দেশ্যে বললেন, ভেতরে চল। তুমি যাও, আমি আসছি। অর্থিও ছাদে রয়ে গেল। আমিনা বেগম একাই চলে গেলেন নিচে। অর্থি ছাদে দৌড়চ্ছে। অর্ষা ওর দিক থেকে মনোযোগ সরিয়ে আবার আকাশপানে তাকালো। মায়ের কথাগুলো কানে বাজছে। তার জন্যে যাকে তৈরি করা হয়েছে সেই মানুষটা কি সত্যিই এখনো আসেনি? তাহলে ভুল মানুষের জন্যে কেন এত মন পড়ে, কেন এত ভালোবাসা তৈরি হয়? বিকেলে রুমে এসে রিহানের মেসেজ পাই অর্ষা। 1 সপ্তাহ পর অবশেষে তার অর্ষার কথা মনে পড়েছে। মেসেজে জানিয়েছে দেখা করতে চায়। এইটুকু বার্তাই তাকে খুশি করে দিয়েছে। কিন্তু মা জানলে মোটেও খুশি হবেন না, এমনকি দেখা করার অনুমতিও হয়তো দেবেন না। অর্ষা জানে মা তার ভালো চায়, কিন্তু অর্ষারই বা কী করার আছে? সে যে ভালোবাসে মানুষটাকে। তাই যতই অবহেলা পাক, অভিমান করুক, দিন শেষে রিহান হাত বাড়ালে অর্ষা আর হাত গুটিয়ে রাখতে পারে না। এই তো যেমন আজও পারল না সে। মাকে এক প্রকার মিথ্যে বলেই সে বাড়ি থেকে বেরিয়েছে একদম সাধারণভাবে। সে সর্বদা এরকম সাধারণভাবেই চলতে অভ্যস্ত। আর সত্যি বলতে রিহান নিজেও ওর সাধারণত্ব দেখে ওকে পছন্দ করেছিল। শীতকাল, দিন ছোট। অর্ষার রেস্টুরেন্টে পৌঁছতে পৌঁছতে প্রায় 5টা বেজে গেছে। একটু পরে মাগরিবের আজান দিয়ে দেবে। বেশি দেরি করা যাবে না। রেস্টুরেন্টে চোখ বুলিয়ে দেখলো রিহান এখনো আসেনি। একটু মন খারাপই হলো ওর। অথচ সম্পর্কের শুরুতে যতবার ওদের দেখা হয়েছিল রিহানই আগে পৌঁছে যেত। বিষণ্ণ মনেই একটা কর্নারে গিয়ে বসে পড়ল অর্ষা। মিনিট দুয়েক বাদেই টেবিলের ওপর লাল টকটকে গোলাপের তোড়া দৃশ্যমান হলো, এবং সেই সাথে কোনো একজনের বাহুবন্ধনে আবদ্ধ হয়ে গেল অর্ষা। ঘটনার আকস্মিকতায় চমকে গেলেও বুঝতে অসুবিধে হলো না যে মানুষটা তার খুব কাছের এবং কাঙ্ক্ষিত। সেও আলতোভাবে রিহানকে জড়িয়ে ধরল। রিহান অর্ষাকে ছেড়ে পাশে বসে শুধালো। কেমন আছো বাবুই? অর্ষা মৃদু হেসে বলল, ভালো, তুমি কেমন আছো? এই তো, তোমাকে দেখে ভালো হয়ে গেলাম। তুমি কি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলে? সরি বাবুই, লেট হয়ে আছে। আসলে আজ একটা গানের রেকর্ড ছিল তো, সরাসরি স্টুডিও থেকে এখানে চলে এসেছে। আবার ঢাকা শহরের জ্যাম সম্পর্কে তো তুমি জানোই। অর্ষা রিহানের হাতের উপর হাত রেখে বলল, রিল্যাক্স, এত এক্সপ্লেইন চাইনি আমি। আর আমিও এসেছি, বেশিক্ষণ হয়নি। রিহান আদুরে ভঙ্গিতে অর্ষার গাল টেনে দিয়ে মেনু কার্ড এগিয়ে দিল। বলল, দেখো কি অর্ডার করবে। তুমি যা খাবে তাই। এটা কোনো কথা হলো? বলো কি খাবে। আর তুমি এত শুকিয়ে গেছো কেন? খাওয়া দাওয়া ঠিকমতো করছো না? এসব তো আমার একদম পছন্দ নয়। তুমি নিজের যত্ন কেন নাও না? ওয়েটার অর্ডার নেওয়ার জন্যে দাঁড়িয়েছিল, তাই অর্ষা বলল, আগে খাবার অর্ডার দাও। আমার পছন্দেই। হ্যাঁ। রিহান মেনু কার্ড দেখে খাবার অর্ডার দিতে লাগলো। অর্ষা এক দৃষ্টিতে তাকিয়ে আছে রিহানের দিকে। সামনে থাকলে মানুষটা ওকে নিয়ে এত অস্থির হয়ে যায়, এত কেয়ার করে, কিন্তু দূরে গেলে চোখের আড়াল হলেই এমন বদলে যায় কেন? এত দিনেও অর্ষা রিহানকে ঠিক বুঝে উঠতে পারেনি। খাবার অর্ডার দেওয়া শেষ হলে রিহান বলল, এখন বলো তোমার সমস্যা কি? তুমি। আমি? হ্যাঁ তুমি। তুমি আমাকে আর ভালোবাসো না। এটা কেমন কথা বললে তুমি? আমি তোমাকে ভালোবাসি না এটা বলতে পারলে? ভালোবাসো? অবশ্যই। তাহলে কেন তা তোমার চোখে প্রকাশ পায় না রিহান? কি সব ইম্যাচিওর মেয়েদের মতো কথা বলছো অর্ষা? আজকাল কি গল্প উপন্যাসের বই বেশি পড়ছো? কবিদের ভাষায় কথা বলছো যে? ভালোবাসা কি চোখে থাকার জিনিস?
রিহান, আমি গত 1 সপ্তাহ ধরে আউট অফ নেটওয়ার্ক ছিলাম। তুমি জানো সেটা? খেয়াল করেছো? এই 1 সপ্তাহে তুমি আমাকে একটা কল মেসেজ কোনো কিচ্ছু করনি। একটাবার আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করনি। হোয়াট? 7 দিন তুমি অনলাইনে ছিলে না, কিন্তু কেন? কোনো সমস্যা হয়েছে? অর্ষা বিস্ময়ে তাকিয়ে আছে নির্বাক। বিস্ময় না লুকিয়ে বলেই ফেলল, ওহ, তুমি জানতেই না? আমি কি করে জানবো বলো? আমি তো এই কয়দিন ঢাকাতে ছিলাম না, কাজ নিয়ে প্রচুর ব্যস্ত ছিলাম। অর্ষার আর কিছু বলতেই ইচ্ছে করল না। সে জানে বলেও কোনো লাভ নেই, শুধু শুধু বাহানা শুনতে হবে। তাই সে চুপ করে রইল। রিহান রাগ ভাঙাতে কাঁধ জড়িয়ে ধরে বলল, কথায় কথায় এত রাগ করে বাচ্চাটা। এতদিন পর দেখা হলো আমাদের, এভাবে গাল ফুলিয়ে থাকবে? কথা বলবে না? রিহানের কথা ভেবেই অর্ষা স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। যা হওয়ার তো হয়েছেই, চলে যাওয়ার সময়গুলো তো আর ফেরত আনা যাবে না। তাই সেসব ভেবে এই মুহূর্তটিকেও নষ্ট করতে চাইছে না সে। এর মাঝে খাবারও চলে এসেছে। দুজনে খেতে খেতে গল্প করছে। রিহান পেশায় একজন সুরকার এবং গায়ক। যদিও অত বড় পর্যায়ে এখনো পৌঁছতে পারেনি, তবে তার বিশাল একটা ফ্যান বেস রয়েছে, অনেক ভক্ত তার। অর্ষার সাথে রিহানের পরিচয় হয়েছিল এক অনুষ্ঠানে। অনুষ্ঠানটি ছিল অর্ষাদের বিশ্ববিদ্যালয়ের 16ই ডিসেম্বর উপলক্ষে। সেখানে রিহানের গানের শো ছিল। অর্ষার গানের গলা বেশ ভালো। রিহানের শো শুরু হওয়ার আগে সে এবং ক্লাসের আর এক ছেলে দুজনে ডুয়েট গান গেয়েছিল। গানের মাঝখানে রিহান পৌঁছে গিয়েছিল এবং বাকি গানটুকু সেও দর্শকদের সাথে উপভোগ করেছিল। সেখান থেকেই ভালো লাগা শুরু, পরিচয়, এবং এক পর্যায়ে সেটা প্রণয়ের রূপ নেয়। মাগরিবের আজান দিয়েছে অনেকক্ষণ। সন্ধ্যাবেলাকেও দেখে মনে হচ্ছে রাত হয়ে গেছে। বিল মিটিয়ে রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় রিহানের একটা কল আসে। কথা শেষ করে রিহান বলে, বাবুই, আমার আর্জেন্ট একটা কাজ আছে, যেতে হবে এখন। তুমি সিএনজিতে যেতে পারবে না? পারবো। ঠিক আছে, আমি তোমাকে সিএনজি ঠিক করে দিচ্ছি। লাগবে না, আমি ঠিক করে নিতে পারবো, তুমি যাও, নয়তো দেরি হয়ে যাবে। চুপ করো, বললেই হলো নাকি? এই সন্ধ্যায় আমি তোমায় এভাবে ছাড়বো? কাজ না থাকলে তো আমি তোমাকে দিয়ে আসতাম। তোমার প্রতি আমার একটা রেসপন্সিবিলিটি তো আছে। কথাগুলো বলতে বলতেই রিহান একটা সিএনজি থামিয়েছে এবং ভাড়াও দিয়ে দিয়েছে। অর্ষা সিএনজিতে ওঠার আগে মলিন হেসে বলল, টাকা দিয়ে সেই রেসপন্সিবিলিটির দায় মেটাতে চাইছো? মানে? কিছু না, সাবধানে যেও। বাড়িতে পৌঁছে কল দিও। অর্ষা সিএনজিতে উঠে ড্রাইভারকে যেতে বলল। কেন জানি না তার চোখ ছলছল করছে। এখনই হয়তো কেঁদে ফেলবে সে, এতই ব্যস্ততা, শুধু অর্ষার বেড়াতেই। মাঝ রাস্তায় গিয়ে সিএনজিও খারাপ হয়ে গেল। অর্ষা অবশ্য বিরক্ত হলো না। ড্রাইভার বলল, আপা একটু দেরি করন লাগবো। তাহলে আমি নেমে যাচ্ছি, সমস্যা নেই। ড্রাইভার টাকা অর্ধেক ফেরত দিতে চাইলে অর্ষা বলল, লাগবে না, আপনি রেখে দিন। এরপর সে ফুলের তোড়াটা নিয়ে ফুটপাত দিয়ে আনমনে হাঁটতে লাগলো। মাথায় তখনও শুধু রিহানের কথাই ঘুরপাক খাচ্ছিল। অন্যমনস্ক থাকায় বাম দিক ঘুরতে গিয়ে একজনের সাথে ধাক্কা লেগে যায় অর্ষার। সঙ্গে সঙ্গে ফুলের তোড়াটাও নিচে পড়ে যায়। ওই পাশের মানুষটা ফোনে কথা বলছিল, বিধায় সেও কিছুটা অন্যমনস্ক ছিল। আশ্চর্য করা বিষয় হচ্ছে, সেই লোকটির হাতেও একই রকম ফুলের তোড়া, যেটার স্থানও এখন মাটিতে। লোকটি কল কেটে মাটি থেকে ফুলের তোড়া দুটো উঠিয়ে পড়ল। সরি, আমি খেয়াল করিনি। অর্ষা মৃদু স্বরে বলল, ইটস ওকে। এরপর সে ফুলগুলো নিয়ে আবারও হাঁটতে লাগলো। অল্প কিছুক্ষণ হেঁটে একটা রিক্সা নিয়ে বাড়িতে পৌঁছে গেল। বাড়ি ফিরে আগে রিহানকে কল করলো জানানোর জন্য যে সে পৌঁছে গেছে। দুবার কল করার পরও যখন রেসপন্স পেল না, তখন একটা টেক্সট করে দিল, আমি পৌঁছে গেছি। এরপর দীর্ঘশ্বাস নিয়ে ফোন টেবিলে রাখতে গিয়ে ফুলগুলোর ওপর হাত রাখলো। ফুলের তোড়াটা বুকে জড়িয়ে ধরে রাখলো কিছুক্ষণ। চোখের পানি ফেলে আনমনে বলল, ভালোবাসি, ভালোবাসি ভীষণ। অনেকক্ষণ পর ফুলের তোড়া রাখতে গিয়ে দেখলো ফুলগুলোর মাঝে একটা ভাঁজ করা সাদা কাগজ। কাগজটা খুলেই দেখলো এটা ছোট্ট একটা চিরকুট, যেখানে লেখা রয়েছে, আমার অভিমানিনী রূপকন্যা, তোমার চোখে অশ্রুর বন্যা মানায় না। তুমি সদা স্নিগ্ধ, এই তাজা গোলাপ ফুলের মতো। তুমি ভোরের শিশিরের মতো হাসবে। ভালোবাসি তোমায়।
শেষে নামটা দেখে চক্ষু চড়ক গাছ অর্ষার, ভ্রুজোড়া কোঁচকে গেছে তার। সে এতক্ষণ অবধি ভেবেছিল চিরকুটটা রিহানের, কিন্তু এই আহনাবকে? পরক্ষণেই তার ধাক্কা খাওয়ার ঘটনাটি মনে পড়ে গেল। কোনোভাবে কি ফুলের তোড়া অদল বদল হয়ে গেছে, এবং সেই ছেলেটাই কি আহনাব? আহনাব রুমের বারান্দায় পায়চারি করছে। প্রচণ্ড বাতাস এখানে, তবুও এতে তার কিচ্ছু যায় আসে না, বরং যেন একটু ভালোই লাগছিল। তার ধ্যান জ্ঞানও এখন তার নিজের মাঝে নেই। অনেকক্ষণ যাবৎ ফোনের দিকে তাকিয়ে থেকেও কাঙ্ক্ষিত নাম্বারটি থেকে কোনো কল আসছে না দেখে অধৈর্য হয়ে পড়ে সে। অপেক্ষার প্রহরও যেন আর ফুরাচ্ছে না। অবশেষে সে নিজেই সুপ্তিকে কল করে। 3বার রিং হওয়ার পর কল রিসিভ করলো সুপ্তি। ওপাশ থেকে মিষ্টি কণ্ঠে বলল। হ্যালো। কণ্ঠ শুনেই যেন মনটা ভালো হয়ে গেল আহনাপের। প্রশান্তি কাজ করছে ভেতরে। সে বলল, মন ভালো? হ্যাঁ, ফুলগুলোর জন্য ধন্যবাদ। শুধু ধন্যবাদ? ভালোবাসি বলবে না? ভালো তো বাসি, এটা আবার বলা লাগবে? লাগবে, আমার শুনতে ভালো লাগে। আচ্ছা, ভালোবাসি। এখন শোনো, বাসায় মেহমান এসেছে, বুঝেছো? আমি তোমাকে পরে কল করব। এই সময়ে মেহমান? হ্যাঁ, আব্বুর বন্ধু বান্ধব আসছে, মায়ের সাথে হাতে হাতে একটু কাজ করতে হবে। ঠিক আছে, ঘুমানোর আগে তাহলে কল দিও। আচ্ছা, দেবো। টাটা। কল কেটে দেওয়ার পরেও আহনাব অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। চিরকুটের ব্যাপারে সুপ্তি কিছু বলল না। কেন? রাত 1:30 বাজে। অর্ষাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে অর্থি। অনেকবার সরিয়ে দেওয়ার পরও ঘুরে ফিরে সেই ওকেই আবার জড়িয়ে ধরছে। অর্ষার একটা বাজে স্বভাব আছে, কেউ ওর গায়ে হাত পা রাখলে ওর ঘুম হবে না, মেজাজ খারাপ হয়, বিরক্ত লাগে। আবার অন্যদিকেও কাউকে বা কোলবালিশ না জড়িয়ে ধরলেও ঘুম হবে না। অর্থি হওয়ার আগে রাতে অর্ষা বড় বোন ঐশীর সাথে ঘুমাতো। অর্থির মতোই এরকম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। ঐশীর অবশ্য অর্ষার মতো এরকম অদ্ভুত স্বভাব ছিল না। অর্ষা যখন স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে ভর্তি হয়, তখনই ঐশী আর ওর রুম আলাদা হয়ে যায়। রাত জেগে অর্ষার পড়তে হতো বিধায় ঐশীর ঘুম হতো না। অর্থির বয়স এখন 12 বছর। কিছুদিন পূর্বেই তার 5ম শ্রেণীর ফাইনাল পরীক্ষা হলো। প্রচণ্ড দুষ্টু সে। তার শোবার ঘর নির্দিষ্ট নয়, কখনো ঐশীর সাথে ঘুমাবে তো কখনো অর্ষার সাথে। গত 1 সপ্তাহ অর্থি ঐশীর রুমে ঘুমালেও আজ স্থান গেড়েছে অর্ষার রুমে। কারণটা অবশ্য অর্ষার নিকট পরিষ্কার। ফুলের লোভে আজ এই রুমে ঘুমিয়েছে। মনে মনে হাসল সে। অর্থির হাত পা ওর ওপর থেকে সরিয়ে দিয়ে ভালো করে লেপ দিয়ে ঢেকে দিল। রিহানের কথা মনে পড়ে গেল তখন। অর্ষার গায়ে হাত পা রাখলে যে ঘুম হয় না, একবার কথায় কথায় এটা সে রিহানকে বলে ফেলেছিল। এই নিয়ে রিহান প্রায়ই ওকে এটা বলে খ্যাপাতো যে বিয়ের পর কি করবে। লজ্জায় তখন সে নতজানু হয়ে থাকতো, কোনো উত্তরই দিতে পারতো না। রিহানের কথা ভাবতে ভাবতে অর্ষার ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে ভেসে উঠছে রিহানের নাম। মুখ তৎক্ষণাৎ উজ্জ্বল হয়ে উঠল অর্ষার। তড়িঘড়ি করে ফোন রিসিভ করে ধীরে স্বরে বলল, হ্যালো। হ্যালো বাবুই, ঘুমোনি কেন? হুম, কেন? অলমোস্ট রাত 2টো বাজতে চললো। ঘুম আসছে না। দিনে ঘুমিয়েছিলে? হুম, তাহলে ঘুম আসছে না কেন? জানি না তো। আচ্ছা, তাহলে কি করছিলে এতক্ষণ? তোমাকে মিস করছিলাম। তাই? কতটা? অনেক। একটু টেনে বলল অর্ষা। রিহান হেসে ফেলল। হেসে হেসেই বলল, আমি তো মিস করি বাবুই। মাত্র কাজ শেষ করে স্টুডিও থেকে বের হলাম, এখন বাসায় যাচ্ছে। রাতে তাহলে খাওনি? খেয়েছি তো, তুমি খেয়েছিলে? হ্যাঁ। বাবুই, বলো। লাভ ইউ। লাভ ইউ টু। আমার উপর তোমার খুব রাগ, তাই না? কেন? এই যে, তোমাকে ঠিকমতো সময় দিতে পারি না, ব্যস্ত থাকি অনেক। ব্যাপার না, কাজ তো করতে হবেই। আমার লক্ষ্মীটা, তুমি আমি এত বোঝো কেন বলো তো? ভালোবাসি তাই বুঝি। আমি না বুঝলে আর কে বুঝবে? অন্য কেউ আছে? একদমই না। বাসার সবাই কেমন আছে? সবাই ভালো আছে। তোমার? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। অর্থের কি খবর? ভালো, ঘুমোচ্ছে এখন। তোমার সাথে নাকি? হ্যাঁ। কাল যে এভাবে পাশে আমি থাকবো? বিয়ে করারই নাম নেই। করব, খুব শীঘ্রই। একটু অপেক্ষা করো শুধু, আগে আমার ক্যারিয়ারটা গুছিয়ে নেই। হুম। তুমি তাহলে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে। তোমার পৌঁছাতে আর কতক্ষণ লাগবে? অলমোস্ট পৌঁছে গেছে। ঠিক আছে, সাবধানে যাবে। রাখছি।
লাভ ইউ। লাভ ইউ টু। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। ফোন রেখে মনে মনে কিছুক্ষণ নাচলো অর্ষা। এইটুকু কথাতেই তার মন ভালো হয়ে গেছে। আসলে সে তো রিহানের কাছে 24 ঘন্টা সময় চায় না, সে চায় এই 24 ঘন্টার মধ্যে পুরো সময় মিলিয়ে অন্তত 24টা মিনিট রিহান তার সাথে কথা বলুক। মাঝে মাঝে অবশ্য অল্প চাওয়াটুকুও অপরপক্ষের কাছে বিরাট কিছু মনে হয়। রিহানের ক্ষেত্রেও হয়তো এমনটাই হবে। তবে যাই হোক, রিহান তো তাকে সময় দেওয়ার চেষ্টা করছে এত ব্যস্ততার মাঝেও। অর্ষা তাতেই খুশি। খুশিতে ওর থেকে জড়িয়ে ধরে সেও ঘুমিয়ে পড়ল। ভোর হয়েছে অনেকক্ষণ, কিন্তু আজ এত বেশি কুয়াশা পড়েছে যে চারপাশের কোনো কিছুই দেখা যাচ্ছে না। শুক্রবার, আজ অফিস নেই, তবুও সকালবেলাতেই আহনাবের ঘুম ভেঙে গেছে। সে একটা চেয়ার নিয়ে বারান্দার দরজায় বসে আছে। তার বারান্দায় কিছু ফুলের গাছ আছে। গাছগুলো সে লাগায়নি, তার মা সাজেদা বেগম লাগিয়েছেন। এগুলোর পরিচর্যাও তিনিই করেন। গাছগুলোর ডগায় পাতায় কিভাবে শিশিরে ভিজে আছে সেটাই খুব মনোযোগ দিয়ে দেখছে সে। মনকে কোনো এক জায়গায় স্থির করতে চাইছে, কেননা তার ঘুমই ভেঙেছে দুঃস্বপ্ন দেখে। তখন থেকেই মন অস্থির এবং অশান্ত হয়ে আছে। অস্থিরতার অন্যতম একটা কারণ হচ্ছে সুপ্তি। স্বপ্নটা সে সুপ্তিকে নিয়েই দেখেছে। ঘুম ভাঙার পর থেকে অনেকবার কলও করেছে সে সুপ্তিকে, কোনো রেসপন্স পায়নি। অবশ্য রেসপন্স যে এখন পাবে না এটা আহনাপও জানে, কারণ সুপ্তি সবসময় ফোন সাইলেন্ট মোডে রেখে ঘুমায়। নয়নতারা ফুলের পাতা গড়িয়ে দুফোঁটা শিশির বিন্দু ফ্লোরে পড়তেই আহনাব আনমনে হেসে উঠল। তার মনে হলো যেন শিশির বিন্দু নয়, বরং সে নিজেও এভাবেই সুপ্তির প্রেমে টুপ করে পড়েছিল। যদিও সুপ্তিই প্রথম তাকে ভালোবাসা নিবেদন করেছিল। তখন সে নতুন নতুন চাকরিতে জয়েন করেছে, কাজের প্রচুর ব্যস্ততা ও চাপে হিমশিম খাচ্ছিল। তখন একটা চিকন মিষ্টি কণ্ঠ বলে উঠেছিল। কফি খাবেন? আহনাব চোখ তুলে তাকিয়ে দেখতে পেয়েছিল সুন্দরী এক মেয়ে, যার নাম সুপ্তি। আহনাবের ছোটবেলা থেকেই মেয়েদের সঙ্গ তেমন একটা পছন্দ নয়। এর মানে এই নয় যে সে মেয়েদেরকে পছন্দ করে না, তবে থাকে না কিছু মানুষের পছন্দের গণ্ডি। আহনাবেরও পছন্দের গণ্ডির বাইরে ছিল মেয়েরা। মেয়ে বলতে সে তার আত্মীয় স্বজন, অর্থাৎ চাচি, মামি, কাকি, ফুপি, দাদি, নানি, মা, বোন এবং ভাগ্নি, এদের পছন্দ করত। এছাড়া স্কুল, কলেজ বা ভার্সিটি যেটাই হোক, সে মেয়েদের এড়িয়ে চলতো। কলেজ ভার্সিটিতে বন্ধুরা যখন চটিয়ে প্রেম করত, আহনাব তখন বইয়ের ভাঁজে মুখ ডুবিয়ে রাখতো। এটা নিয়ে তার বন্ধুরাও কম মজা করতো না। প্রেম যে কখনো আহনাবের জীবনে আসেনি এমনটাও নয়, এসেছিল হাই স্কুলে, কিন্তু চুপচাপ স্বভাবের হওয়াতে মনের কথা জানানো হয়নি। মাধ্যমিক পরীক্ষার পর মেয়ের বাবার বদলি হওয়ায় ওরা ঢাকা থেকে সিলেট চলে যায়। এরপর কোনো খবর পাওয়া যায়নি। সময়ের সাথে সাথে আহনাবও সেসব ভুলে গেছে। ওটাকে আসলে প্রেম বলবে নাকি মোহ, আবেগ, ভালো লাগা, তা নিয়েও সে যথেষ্ট সন্দিহান। এরপর আর কাউকে ভালো লাগলেও নিজেই নিজেকে শাসিয়েছে, সম্পর্ক থেকে দূরে থেকেছে, প্রপোজাল পেলে রিজেক্ট করেছে, কিন্তু তার সকল দম্ভ সংকল্প কেন জানি সুপ্তির নিকট আর টিকল না। সে যতই সুপ্তিকে এড়িয়ে চলার চেষ্টা করত, ততই সুপ্তি ওকে মানানোর চেষ্টা করত। কলিগ হওয়াতে কিছু কঠিন কথা শোনাতে গিয়েও নিজেকে সামলে নিত। ভদ্রতা সূচক যতটুকু মেশা বা কথা বলার প্রয়োজন ঠিক ততটুকুই বলতো। কিন্তু একদিন যখন সে দেখল সুপ্তি সিকিউরিটি গার্ডকে খাবার কিনে দিচ্ছে, তখন তার কৌতূহল হলো এবং সেদিন সে যেচে নিজেই সুপ্তির সাথে কথা বলেছিল। সুপ্তি এতে যেমন অবাক হয়েছিল, তেমনিভাবে খুশিও হয়েছিল। সুপ্তির ভাষ্য মতে আহনাব জানতে পেরেছিল সেই সিকিউরিটি গার্ড গ্রাম থেকে ঢাকায় নতুন এসেছে। আর্থিক অবস্থা খুবই খারাপ, 3 বেলা খাবারও জোটে না, তাই সুপ্তি তাকে মাঝে মাঝেই খাবার কিনে দেয়, কখনো বা বাড়ি থেকে খাবার এনে দেয়। তাদের মধ্যে এখন মামা ভাগ্নের সম্পর্ক। সুপ্তির এই উদার মানসিকতায় আহনাবকে মুগ্ধ করেছিল। সেই মুগ্ধতার জের ধরেই সে আর সুপ্তিকে এড়িয়ে চলতে পারত না। কথা বলা, রেস্টুরেন্টে একসাথে খাওয়া, উইকেন্ডে দেখা করা, এসব প্রায়ই হতো। একসময় সুপ্তি সরাসরি মনের কথা প্রকাশ করলে আহনাবও রাজি হয়ে যায়।
তখন থেকেই তাদের সুন্দর একটি সম্পর্ক তৈরি হয়। সম্পর্কের বয়স 2 বছর হলেও আহনাবের ভালোবাসা এখনও সেই প্রথম দিনের মতোই রয়ে গেছে। যদিও সে লক্ষ্য করে দেখেছে শক্তির মাঝে বেশ পরিবর্তন এখন। আহনাফ, এই ঠান্ডায় বসে আছিস কেন বাবা? সাজেদা বেগমের হঠাৎ আগমনে আহনাব কিছুটা হকচকিয়ে উঠল। নিজেকে ধাতস্থ করে বলল, এমনি। এমনি কেউ ঠান্ডার মধ্যে বসে থাকে? ভেতরে আয়, বারান্দার দরজা বন্ধ কর। মায়ের কথার অবাধ্য হলো না আহনাব। সুবোধ বালকের ন্যায় দরজা লাগিয়ে রুমে এসে বসল। সাজেদা বেগমও পাশে বসে জিজ্ঞেস করলেন, এত তাড়াতাড়ি উঠছিস কেন? কোনো কাজ আছে? না, ঘুম ভেঙে গেছে। আচ্ছা, নাস্তা করবি আয়। পরে খাবো। তামিম এসেছে কখন? মাত্রই। ওকে খেতে বসিয়েই তোকে ডাকতে এসেছি, চল। আহনাব মায়ের সঙ্গে ডাইনিং রুমে গিয়ে দেখল তামিম মুখ পাংশুটে করে বসে আছে। ওর পাশে বসে আহনাব বলল। কি হয়েছে? তামিম পাংশুটে মুখেই বলল, হয়নি, হবে। কি হবে? বিয়ে। মানে? মানে আজ মেয়ে দেখতে যাবে বাড়ির সবাই। বাহ, এটা তো গুড নিউজ। বিয়ের কথা শুনলে ছেলেরা খুশি হয়। তুই মুখ এমন করে রেখেছিস কেন? আমার নার্ভাস লাগছে। আজব, তুই মেয়ে দেখতে যাবি, মেয়ে তোকে দেখতে আসবে না? তাও তুই আমার সাথে চল। আমি যাব কেন? আমার সঙ্গে থাকবি, আমায় সাহস দিবি। প্লিজ না করিস না। বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকবি না। আহনাব মুচকি হেসে বলল। আচ্ছা যাব, এখন নাস্তা কর। অর্ষাকে বিকেল বেলা রেডি হতে দেখে আমিনা বেগম জিজ্ঞেস করলেন, আরে আরে, কই যান আপনারা? একটা লাইক দিয়ে যান। এত কিপটামি করেন কেন? একটা লাইকই তো দিবেন। প্লিজ 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 একটা লাইক দিয়ে যান।